একজন আইএএস অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন। তিনি একজন সাধারণ মেয়ের মতো পোশাক পরেছিলেন। না ছিল কোনো সরকারি গাড়ি, না ছিল কোনো নিরাপত্তা। শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিলেন। যখন তিনি রণনগর শহরের কাছে পৌঁছলেন, তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন। সেখানে ৩-৪ জন পুলিশ কর্মী চেকপোস্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের মাঝখানে ইন্সপেক্টর রুদ্রভান সিং নিজের উর্দিতে দাঁড়িয়েছিল। সে হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার ইশারা করল। মেয়েটি মোটরসাইকেল রাস্তার ধারে দাঁড় করাল। ইন্সপেক্টর কঠোর গলায় জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? এক মেয়েটি বান্ধবীর খুব বিয়ে, শান্ত স্বরে জবাব সেখানেই দিল, যাচ্ছি। এক বান্ধবীর বিয়ে, সেখানেই যাচ্ছি। ইন্সপেক্টর রুদ্রভান সিং তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। সে ২৮ বছরের এক সুন্দরী মহিলা ছিল। নাম ছিল প্রিয়া শর্মা। তারপর সে হাসতে হাসতে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাবার খেতে যাচ্ছ, কিন্তু হেলমেট কি তোমার বাবা পরবে? কেন পরনি? আর এই বাইকটাও খুব দ্রুত চালাচ্ছিলে। চলো, এবার চালান কাটতে হবে। এই বলে সে চালানের রসিদ বের করতে শুরু করল। প্রিয়া বুঝতে পেরেছিলেন যে তার নিয়াত ঠিক নেই এবং এসবই একটা বাহানা। তিনি বললেন, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ও ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না। রুদ্রভান সিং বিরক্ত হয়ে বলল। সে পাশে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলের দিকে তাকাল। তারপর প্রিয়ার দিকে ফিরে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা থাপ্পড় মারল প্রিয়ার গালে। খুব প্রশ্ন করছ। যখন পুলিশ কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। প্রিয়ার মাথায় এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখের রাগ পরিষ্কার ফুটে উঠছিল। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনো এর চোখে তোমার অহংকার মতো আছে। কতজনকে ঠিক এমন করেছি। কতজনকে ঠিক করেছি। তোমাকে ভালোভাবে শিক্ষা একে দিতে ভালোভাবে হবে। শিক্ষা দিতে হবে। এক কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, একে থানায় নিয়ে চলি, সেখানেই এর চিকিৎসা হবে। তখন বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়। তারপর আরেক কনস্টেবল প্রিয়ার হাত ধরে টেনে বলল, চলো, গাড়িতে বসো। প্রিয়া ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিলেন এবং রাগে বললেন, হাত লাগানোর চেষ্টা করো না, না হলে ফল ভালো হবে না। ইন্সপেক্টর আরও ক্ষেপে গেল। সে অন্য এক কনস্টেবলকে বলল, দেখো এর অহংকার। কনস্টেবল এগিয়ে এসে প্রিয়ার চুল ধরে টানতে লাগল। প্রিয়া ব্যথায় কোকিয়ে উঠলেন। তবুও তিনি এখন পর্যন্ত নিজের আসল পরিচয় দেননি। তিনি দেখতে চেয়েছিলেন এই লোকেরা কতটা নিচে নামতে পারে। এরই মধ্যে এক পুলিশকর্মী রাগে তার বাইকে লাঠি মারল এবং চিৎকার করে বলল, বড় এসছ সাধু সাজতে, এবার তোকে পুতুল বানিয়ে খেলব। প্রিয়া এবার ভালোভাবে বুঝে গিয়েছিলেন তার সাথে কি হতে চলেছে এবং এই লোকেরা কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ ভরা ছিল। সে জোরে চিৎকার করল, তোর মতো অনেক চালাক দেখেছি, পুলিশের সাথে পাঙ্গা নিবি? আজ মজা দেখাবো। চলো, একে থানায় নিয়ে যাই, ওখানে সব বুঝতে পারবে। এই সময়েও প্রিয়া চুপ ছিলেন। তিনি তখনও নিজের পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করেননি। তিনি দেখতে চেয়েছিলেন এই লোকগুলো প্রশাসনের কতটা বদনাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা জুলুম করতে পারে। ইন্সপেক্টর রুদ্রভান সিং এবার বিরক্ত হয়ে উঠেছিল। তার সামনে এমন এক মহিলা দাঁড়িয়েছিল যার কোমল গালে থাপ্পড় পড়েছে, যার চুল টানা হয়েছে, যাকে জোর করে রাস্তায় হেঁচড়ানো হয়েছে। তবুও তিনি একটি মূর্তির মতো শান্ত দাঁড়িয়েছিলেন। না ছিল কোনো চিৎকার, না ছিল কোনো চোখের জল। ইন্সপেক্টর রুদ্রভান সিং ভাবছিল, থানায় পৌঁছলেই দেখছি এই জেদি আর অহংকারী মহিলার চিকিৎসা কিভাবে করা যায়। এটা শুধু রাগ ছিল না, এটা ছিল সেই রাগ যা ভেতরে ভেতরে জ্বলছিল। চৌকি ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখন এর মুখও চলতে শুরু করেছে, চলো থানায়, দেখব কত চলে এর মুখ। থানায় ঢুকেই ইন্সপেক্টর জোরে চিৎকার করল, ওই সবাই কোথায় গেলে? চা জল নিয়ে এসো জলদি, আজ একটা খাস মাল এসেছে। প্রিয়া এখনও কিছু বললেন না, শুধু থানার দেয়ালগুলো দেখতে থাকলেন। তিনি দেখছিলেন এই লোকেরা সেই নিরীহ মানুষদের সাথে কেমন ব্যবহার করে যারা কখনো আওয়াজ তোলে না। তখন এক কনস্টেবল ইন্সপেক্টর রুদ্রভান সিংয়ের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কে স্যার? ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আরে কিছুই না, স্পিড ব্রেকিং বা হেলমেটের বাহানা দাও, যা মনে হয় লিখে দাও। শুধু ভেতরে ঢোকাতে হবে আর এর অহংকার ভাঙতে হবে, বেশি প্রশ্ন করিস না। প্রিয়া সবকিছু শুনছিলেন, কিন্তু তার চোখ তখনও চুপ ছিল, যেন তিনি চাইছিলেন পুলিশের এই পতন তাদের নিজেদের মুখ থেকেই প্রকাশ পাক। ইন্সপেক্টর চেয়ারে বসল, হাতে পেন নিল এবং টেবিলে ঘোরাতে লাগল। তারপর প্রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নাম কি? কোথায় থাকিস? কার মেয়ে তুই? প্রিয়া চুপ রইলেন। তারপর ইন্সপেক্টর বলল, শুনতে পাস না? নাম কি তোর? কিন্তু প্রিয়ার নীরবতা তখনও পাথরের দেয়ালের মতো অটল।
তখন ইন্সপেক্টর জোরে টেবিলে হাত মারল, এত জোরে যে আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনিত হল। তারপর রাগে চিৎকার করল, শুনতে পাস না? নাম বল জলদি। প্রিয়া মুখ ঘুরিয়ে শান্ত স্বরে উত্তর দিলেন, জি, সুমিতা শর্মা। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ও, বড় চালাক মেয়ে তুই। মিথ্যে বলায় তোর ভালোই অভিজ্ঞতা আছে, কিন্তু মনে রাখিস বেশি চালাকি দামই পড়ে। তারপর প্রিয়াকে জোর করে সেই পচা হাজতে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকেই দুজন কয়েদি ছিল। তাদের মধ্যে একজন কয়েদি প্রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বোন, তুই কি গুনাহ করেছিস? প্রিয়া হালকা হাসলেন, কিন্তু কিছু বললেন না। এখন তিনি শুধু দেখছিলেন এই পুরো সিস্টেমটা কতটা পচে গিয়েছে। যদি একজন আইএএসকে বিনা কারণে ভেতরে ঢোকানো যেতে পারে, তবে সাধারণ মানুষের অবস্থা ভাবাও কঠিন। এখন তিনি সেই কুঠুরির কোণে বসেছিলেন, সবকিছু দেখছিলেন, শুনছিলেন এবং প্রতিটি নড়াচড়া বুঝতে পারছিলেন। ওদিকে ইন্সপেক্টর রুদ্রভান সিং একটি মিথ্যের রিপোর্ট তৈরি করছিল। সে আদেশ দিল, এর ওপর চুরি আর ব্ল্যাকমেল করার কেস ঠুকে দাও, আর ফাইলের ওপর হাত মেরে বলল, চলো জলদি। এক কনস্টেবল ইতস্তত করে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, বিনা প্রমাণে? রুদ্রভান সিং হাসতে হাসতে বলল, এই থানায় প্রমাণ আনা হয় না, তৈরি করা হয়। কিছুক্ষণ পর এক কনস্টেবল কুঠুরিতে এলো এবং প্রিয়ার কাঁধে জোরে হাত মারল। তখনই ইন্সপেক্টর রুদ্রভান সিংও হাত তুলেছিল ঠিকই, কিন্তু ঠিক তখনই দরজায় এক ভারী ও গম্ভীর আওয়াজ শোনা গেল, থামো। সবাই ঘুরে দরজার দিকে তাকাতে লাগল। সেখানে সিনিয়র ইন্সপেক্টর যশবন্ত ভার্মা দাঁড়িয়েছিল। তার ভাবমূর্তি বাকি অফিসারদের থেকে কিছুটা ভালো বলে মনে করা হতো। সে ভেতরে উকি দিল এবং মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। সে কঠোর স্বরে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? রুদ্রভান সিং হাসতে হাসতে বলল, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি অহংকার দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। যশবন্ত প্রিয়াকে ভালো করে দেখল। তার আচরণ কোনো সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। সে জিজ্ঞেস করল, এর অপরাধ কি? রুদ্রভান সিং একটু ঘাবড়ে গেল এবং বলল, আসলে স্যার, চেকিংয়ের সময় বদতমিজি করছিল। এবার যশবন্তের সন্দেহ হতে লাগল। সে সরাসরি প্রিয়াকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? প্রিয়া তবুও চুপ রইলেন। রুদ্রভান সিং হাসতে হাসতে বলল, দেখুন স্যার, নামও বলছে না। এবার যশবন্ত পুরোপুরি সতর্ক হয়ে গেল। সে কঠোর আদেশ দিল, একে আলাদা কুঠুরিতে রাখো, একা। রুদ্রভান সিং চমকে গেল। কিন্তু স্যার, যশবন্ত কঠোরভাবে বলল, আমি নিজে এর কাছে থাকব। তার আদেশে প্রিয়াকে আরেকটি আলাদা কুঠুরিতে নিয়ে গিয়ে বন্ধ করা হলো। সেই কুঠুরি আগেরটির চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল। প্রিয়া চারদিকে নজর ঘোরালেন। এক কোণে একটি ভাঙা টেবিল পড়েছিল এবং পাশেই একটি মরচে ধরা লোহার শিক। এখন তিনি এই পচা গলা সিস্টেমের আসল চেহারা আরও কাছ থেকে দেখছিলেন। প্রতিটি মুহূর্ত তার চোখ এটা বুঝছিল যে আইন এখন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে এক কনস্টেবল দৌড়ে এলো এবং বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। রুদ্রভান সিং চমকে গেল, জিজ্ঞেস করল, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল, স্যার, সরকারি গাড়ি। রুদ্রভান সিং তক্ষুনি বাইরে গেল। গাড়ির ভেতরে তাকাতেই তার হোঁশ উড়ে গেল। সে দৌড়ে ফিরে এলো এবং নিচু স্বরে বলল, স্যার। রুদ্রভান সিং বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? কে এসছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন। রুদ্রভান সিংয়ের মুখ শুকিয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর যশবন্ত বার্মাও সতর্ক হয়ে গেল। এখন মামলা সরাসরি ওপর মহলে পৌঁছে গিয়েছিল। কমিশনার সাহেব থানায় প্রবেশ করলেন। তার চোখে রাগ পরিষ্কার ফুটে উঠছিল। তিনি রুদ্রভান সিংয়ের দিকে তাকিয়ে কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, ইন্সপেক্টর রুদ্রভান সিং, এখানে কি তামাশা চলছে? রুদ্রভান সিং ঘাবড়ে গেল এবং বলল, কিছুই না স্যার, একটা ছোট কেস মাত্র। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুললেন এবং মন দিয়ে পড়তে লাগলেন। তার কপালে ভাঁজ দেখা দিল। তারপর তিনি কুঠুরির দিকে উকি দিলেন এবং বললেন, এ কে? রুদ্রভান সিং তৎক্ষণাৎ বলল, স্যার, এই মহিলার উপর 420 এবং জালিয়াতির কেস আছে। কমিশনার সরাসরি প্রশ্ন করলেন, তোমার কাছে প্রমাণ আছে? আবার বললেন, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এবার রুদ্রভান সিং পুরোপুরি ফেঁসে গিয়েছিল। কমিশনার সাহেব সরাসরি মহিলার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আর তখনই প্রথমবার প্রিয়া শর্মা হালকা হাসলেন এবং বললেন, আইএএস প্রিয়া শর্মা। থানায় একদম নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুদ্রভান সিংয়ের হাত পা কাঁপতে লাগল। বাকি সব কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। রুদ্রভান সিংয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যেই মহিলাকে সে একজন সাধারণ অপরাধী মনে করছিল, তিনি ছিলেন সেই অফিসার যিনি পুরো জেলার প্রশাসনিক ব্যবস্থা সামলান। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং আইএএস প্রিয়া শর্মা। যে মহিলাকে রাস্তায় হেঁচড়ামোড় হয়েছিল, যার চুল টানা হয়েছিল, যাকে থাপ্পড় মারা হয়েছিল। যখন এই সত্য সবার সামনে এলো,
পুরো থানায় হুলস্থুল পড়ে গেল, সব কনস্টেবল স্তম্ভিত হয়ে গেল। কমিশনার সাহেব প্রচণ্ড রাগে ইন্সপেক্টর রুদ্রভান সিংয়ের দিকে তাকালেন এবং গর্জে উঠে বললেন, রুদ্রভান সিং, তোর এত সাহস হলো কি করে যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ আনার স্পর্ধা দেখালি? রুদ্রভান সিং কিছু বলার চেষ্টা করছিল ঠিকই, তখনই পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র ইন্সপেক্টর যশবন্ত বর্মা জোরে বললেন, স্যার, আমি আগেই বলেছিলাম যে এখানে কিছু না কিছু গোলমাল আছে। এখন রুদ্রভান সিং পুরোপুরি একা হয়ে গিয়েছিল। তখনই প্রথমবার প্রিয়া শর্মা তার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সরাসরি ফয়সালা শুনিয়ে দিলেন, রুদ্রভান সিং, এবার তোর চাকরি গেল, তোর সাসপেনশন নিশ্চিত, আর তোর বিরুদ্ধে এবার কেসও চলবে। এটা শুনেই রুদ্রভান সিংয়ের মুখ সাদা হয়ে গেল, দম আটকে আসতে লাগল। বাকি পুলিশ কর্মীরাও তার থেকে নজর এড়িয়ে যেতে লাগল। যশবন্ত বর্মা তৎক্ষণাৎ আদেশ দিলেন, হাবলদার সাহেব, একে ধরো আর লকআপে ঢোকাও। কিন্তু তখনই রুদ্রভান সিং তার পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল এবং হাসতে হাসতে বলল, থামুন ম্যাডাম, এটা আগে দেখে নিন, তারপর যা করার করবেন। সে কাগজটি এগিয়ে দিল। কমিশনার আর প্রিয়া দুজনের নজর একসাথে তার দিকে গেল। রুদ্রভান সিং বলল, এই নিন আমার ট্রান্সফার অর্ডার, 3 দিন আগেই আমার বদলি হয়ে গিয়েছে। এখন আপনি যতই রাগ করুন, আমাকে চাকরি থেকে বের করতে পারবেন না। পুরো থানায় আবার একবার নিস্তব্ধতা নেমে এলো। প্রিয়া সেই কাগজটি হাতে নিলেন এবং মন দিয়ে পড়লেন। কমিশনার যশবন্ত বর্মার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে বললেন, যাও দেখো, এই কাগজ আসল নাকি শুধু লোক দেখানো। যশবন্ত কম্পিউটারে রেকর্ড পরীক্ষা করল এবং তারপর মাথা তুলে বলল, স্যার, এটা আসল, কিন্তু এখনো পর্যন্ত ও নতুন ইন্সপেক্টরকে চার্জ বুঝিয়ে দেয়নি। অর্থাৎ এখনও এখানকার আধিকারিক ইন্সপেক্টর ওই আছে এবং সব অপকর্ম ওর কার্যকালেই হয়েছে। এবার একে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়া শর্মা রুদ্রভান সিংয়ের চোখে চোখ রেখে বললেন, এবার তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের পাঠাতো। কমিশনারও মাথা নেড়ে তার কথায় সায় দিলেন। যেমনই 2 কনস্টেবল তাকে ধরতে এগিয়ে এলো, রুদ্রভান সিং আবার চাল চালল এবং জোরে বলল, থামুন ম্যাডাম, ম্যাডাম, আমি একা নই। আপনাদের কি মনে হয় সব দোষ শুধু আমার? তারপর সে থানার বাকি পুলিশদের দিকে ইশারা করে বলল, এরা সবাই আমার সাথে ছিল, ওপর মহল পর্যন্ত সবাই জড়িত। এই কথা বলতেই কিছু পুলিশকর্মীর মুখের রং উড়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর যশবন্ত বর্মা পরিস্থিতি বুঝে এক একে সবার দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলেন। প্রিয়া শর্মা শান্ত অথচ দৃঢ় স্বরে কমিশনারের দিকে তাকিয়ে বললেন, এবার এই পুরো থানা পরিষ্কার করতে হবে, কেউ বাঁচবে না। কমিশনারও মাথা নেড়ে বললেন, যে আজ্ঞা ম্যাডাম, এবার এক একে সবার হিসেব নেওয়া হবে। এই কথা মুখ থেকে বেরোতেই থানার ভেতর যেন বাজ পড়ল। থানার বাইরে কিছু সাংবাদিক আগে থেকেই দাঁড়িয়েছিল। তাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানার ভেতরে কোনো বড় কেলেঙ্কারি চলছে। যেমনই তারা খবর পেল যে পুরো থানাকেই ক্লোজ করা হয়েছে, তারা তৎক্ষণাৎ মোবাইল থেকে ব্রেকিং নিউজ ভাইরাল করতে শুরু করল। ঠিক সেই সময় একটি ঝকঝকে গাড়ি থানার সামনে এসে থামল। দরজা খুলল এবং স্বয়ং এসএপি সাহেব বাইরে এলেন। চারদিকে নজর ঘোরালেন। প্রতিটি মুখে আতঙ্কের ছাপ। থানার সব অফিসার একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। এসএপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, এখানে কতক্ষণ ধরেই তামাশা চলছে? কিন্তু কমিশনার আর থানা ইনচার্জ দুজনেই একদম চুপ ছিলেন। তখনই প্রিয়া শর্মা সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? যশবন্ত বর্মা তৎক্ষণাৎ একটি ফাইল বের করে প্রিয়া শর্মার হাতে ধরিয়ে দিল। এটি সেই ফাইল ছিল যাতে এসপি সাহেবের সব কালো কীর্তির কথা ফাঁস করা ছিল। প্রিয়া সেই ফাইলটি এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও দেখো, এতে তোমার প্রতিটি গুনাহের খতিয়ান লেখা আছে। এসপি সাহেবের কপাল দিয়ে ঘাম ঝরতে লাগল। কমিশনার এক মুহূর্ত সময় নষ্ট না করে জোরে আদেশ দিলেন, একে ধরো, এক্ষুনি গ্রেফতার করো। পুরো থানা স্তম্ভিত হয়ে গেল। এত বড় অফিসারকে কেউ প্রথমবার প্রকাশ্যে এভাবে চ্যালেঞ্জ করেছিল। অ্যাসপির গ্রেফতারের সাথেই পুরো জেলায় তুফান উঠে গেল। মামলা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো যে জেলায় যতজন অফিসার মিলে গোলমাল করছিল সবাইকে গ্রেফতার করো। পরের দুদিনেই পুরো জেলা থেকে 40 জনেরও বেশি পুলিশ অফিসার, 10 জনেরও বেশি বড় আধিকারিক এবং কিছু রাজনৈতিক নেতাকেও গ্রেফতার করা হলো। রণনগর জেলার বাতাসই বদলে গেল। এখন চারদিকে শুধু একটিই নাম ছিল, আইএএস প্রিয়া শর্মা। তার সততা এবং সাহসের চর্চা প্রতিটি মুখে মুখে ছিল। সেই মহিলা যিনি পুরো পচা গলা সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিলেন। এখন প্রশাসনে এক নতুন গতি, এক নতুন চিন্তা এবং সবচেয়ে বড় কথা, এক নতুন ভয় এসে গিয়েছিল।
এখন কেউ আর বলতে পারত না আমার কিছুই হবে না। প্রিয়া শর্মার কাজ শেষ হয়ে গিয়েছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে যদি মন পরিষ্কার হয়, নিয়ত যদি সৎ হয়, তবে পুরো দেশকেও সংশোধন করা সম্ভব। যদি আপনি ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকেন, তবে প্লিজ একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।